ক্ষমতায় এলে বিএনপিকে নিয়েই দেশ পরিচালনা করবে জামায়াত, জানালেন ডাক্তার শফিক। বাংলাদেশে পাট ভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন। আরেকটি ফাটল রেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রার ভূমিকম্পের শঙ্কা। তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের পরিকল্পনা ট্রাম্পের। ইউক্রেনের রিএসিউরেন্স ফোর্সে অংশ নিতে প্রস্তুত তুরস্ক। প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতল পর্তুগাল। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে নির্বাচিত হলে বিএনপি সহ ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে সরকার গঠন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসন আয়োজিত এক যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির জানান, দেশের মানুষ বিভক্ত জাতি আর দেখতে চায় না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। একই সঙ্গে তিনি দাবি করেন, জনগণের সম্পদ চুরি ও দুর্নীতির মতো অভিজ্ঞতা তার দলের নেই। জামায়াত আমির বলেন, কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফেসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন, জামায়াত ইসলামী ছাড়া। আমরা তাদের বিনয়ের সঙ্গে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদের নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরও বাদ দেব না। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশমন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই। জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধ শিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ আগ্রহ এসেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়নার ভাইস প্রেসিডেন্ট ইয়াং দং নিং এ আগ্রহের কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির প্রেসিডেন্ট ডক্টর মা জুন। ইয়াং দং নিং বলেন, বাংলাদেশে চীনের দীর্ঘদিনের অবকাঠামো বিনিয়োগের পাশাপাশি এখন তারা উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে রুফটপ সোলার প্যানেল এবং দেশের সোনালী আঁশ পাটকে কেন্দ্র করে জ্বালানি, বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির বড় প্রকল্প। তিনি জানান, এসব সরাসরি উৎপাদন বিনিয়োগে এক্সিম ব্যাংকও অর্থায়নে আগ্রহী। ডক্টর মাজুন জানান, ঐতিহ্যবাহী পাট শিল্প চীনা বিনিয়োগকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। তারা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ওষুধ ও স্বাস্থ্যসেবাকে চীনা বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করেন। ডক্টর ইউনূস বলেন, বিশ্বের সবচেয়ে বড় সৌরশক্তি উৎপাদনকারী দেশ হিসেবে চীন রুফটপ সোলার সহ সবুজ জ্বালানি খাতে বাংলাদেশকে সহায়তায় বড় ভূমিকা রাখতে পারে। প্রধান উপদেষ্টা বাংলাদেশে উৎপাদন কারখানা স্থানান্তরে চীনা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করেন। ইয়াং দং নিং জানান, এআই ও ই কমার্স খাতেও বিনিয়োগের সুযোগও চীন বিবেচনা করছে, যে দুটি ক্ষেত্রে চীন ইতিমধ্যেই বৈশ্বিক নেতৃত্বে রয়েছে। আরেকটি সক্রিয় ভূগর্ভস্থ ফাটল রেখার সন্ধান পেয়েছে ভূমিকম্প নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষকদের একটি দল। ফাটল রেখাটি ৩ ভাগে ভাগ করা হয়েছে। এটার এক ভাগে স্বল্পমাত্রা এবং দ্বিতীয় ভাগে বেশি মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। তৃতীয় ভাগে ভূমিকম্পের ঝুঁকি নেই। প্রায় ৪০০ কিলোমিটার দৈর্ঘ্যের এ ফাটল রেখা বাংলাদেশের জামালপুর ও ময়মনসিংহ থেকে ভারতের কলকাতা পর্যন্ত বিস্তৃত। এটি সর্বোচ্চ ৬ মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে বলে জানিয়েছে গবেষকরা। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক আক্তার আহসানের নেতৃত্বে এক গবেষণায় নতুন খোঁজ পাওয়া ফাটল রেখা চিহ্নিত হয়েছে। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তুরস্ক ও বাংলাদেশের কয়েকজন গবেষক। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এই উপপরিচালক জানান, তিনি ও তার দল ২০২৪ সালের মার্চে টেকনোটিক জিওফর্মোলজি পদ্ধতিতে গবেষণা শুরু করেন। সম্প্রতি গবেষণাটি শেষ হয়। এই গবেষণায় ফাটল রেখাটি শনাক্ত হয়েছে। নতুন গবেষণায় বলা হচ্ছে, নতুন করে চিহ্নিত হওয়া ফাটল রেখার জন্ম ৫,৬০,০০,০০০ বছর আগে। এই সময়কালকে ভূতত্ত্ববিদ্যার ভাষায় বলা হয় ইউসিন যুগ। সে সময় সক্রিয় থাকা এই ফাটল রেখা ২,৩০,০০,০০০ বছর নিষ্ক্রিয় ছিল। নিষ্ক্রিয়তার এই সময়কালকে বলা হয় মায়োসিন যুগ। ৫৬ লাখ বছর আগে ভূত্বকের নিচে ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপের ফলে মেঘালয়ের পর্বতমালা মাটির নিচ থেকে উঠে আসার পর এই ফাটল রেখা আবার সক্রিয় হয়ে ওঠে। নতুন শনাক্ত ফাটল রেখার সঙ্গে সরাসরি যে কটি ভূমিকম্পের সম্পর্ক পাওয়া গেছে তার মধ্যে বেঙ্গল আর্থকোয়েক অন্যতম। এটি হয়েছিল ১৮৮৫ সালে। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭।
উৎসস্থল ছিল মানিকগঞ্জ। মধুপুর ফাটল রেখায় এই ভূমিকম্প হয়েছিল বলে ধারণা করা হয়। 1923 সালে ময়মনসিংহ কিশোরগঞ্জ এলাকায় আরেকটি ভূমিকম্প হয়েছিল, যেটি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার আর্থকুইক ক্যাটালগে 6.9 মাত্রার ভূমিকম্প হিসেবে লিপিবদ্ধ রয়েছে। এটির সঙ্গেও নতুন চিহ্নিত হওয়া ফাটল রেখার সম্পর্ক রয়েছে। তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যারা মার্কিন নাগরিক নন তাদের জন্য সকল ফেডারেল সুবিধা ও ভর্তুকি বাতিল করা হবে। বৃহস্পতিবার গভীর রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি এই কথা জানান। ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের সকল দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। তবে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে কোন দেশ বিবেচিত হবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি বলেন, পূর্বসূরি জো বাইডেনের সময় দেয়া লাখ লাখ অভিবাসন অনুমতি বাতিল করবেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জন্য যারা প্রয়োজনীয় নয় কিংবা যুক্তরাষ্ট্রকে ভালোবাসে না তাদের সবাইকে অপসারণ করা হবে। ট্রাম্প আরও বলেন, যারা মার্কিন নাগরিক নন তাদের ফেডারেল সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। সেই সঙ্গে তিনি জানান, ঘরোয়া শান্তি নষ্টকারী নাগরিকদের নাগরিকত্ব বাতিল করা হবে। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠিত হলে ইউক্রেনের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি নতুন বহুজাতিক রিএসিউরেন্স ফোর্স গঠনের প্রস্তাব উঠেছে। তুরস্ক বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা এই বাহিনীতে অংশ নিতে প্রস্তুত রয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী ইউক্রেনকে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে ইচ্ছুক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রথমত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে। এরপর একটি মিশনের কাঠামো নির্ধারণ করতে হবে যাতে লক্ষ্যগুলি স্পষ্টভাবে সংজ্ঞায়িত হয় এবং প্রতিটি দেশের ভূমিকা নির্ধারিত হয়। এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো গত মঙ্গলবার একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন, যা বহুজাতিক রিএসিউরেন্স ফোর্স এর রূপরেখা তৈরি করবে। এই বাহিনী যুদ্ধবিরতির পর প্রতিরক্ষার দ্বিতীয় ধাপ হিসেবে কাজ করবে। মাখো আরও জানান, ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের নেতৃত্বে এটি পরিচালিত হবে এবং প্রথমবারের মতো এতে যুক্তরাষ্ট্র অংশ নেবে। ফাইনালটা ছিল চমকের। পর্তুগালের মুখোমুখি অস্ট্রিয়া, তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরিদের কাছে হার মানল অস্ট্রিয়া। অনূর্ধ্ব-17 বিশ্বকাপে অস্ট্রিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল পর্তুগাল। কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। দ্বিতীয়ার্ধেও অস্ট্রিয়া সমতায় ফিরতে পারেনি, তাতেই প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরে পর্তুগিজরা। পর্তুগালের শিরোপাজয়ী গোলটি আসে 32তম মিনিটে। আনিসিও কাব্রালের গোলে আবদাম কুনহার ডান দিক থেকে এসে তিনি শট না নিয়ে নিখুঁত পাস বাড়ান কাব্রালকে। বাপায়ের নরম টোকে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড। এরপর বাকি সময় উত্তেজনা ছড়ালেও গোলের দেখা পায়নি কোনো দল।